প্রফেশনাল রিপ্রেজেন্টেশন বা পিআর পদ্ধতিতে সংসদ নির্বাচন চাওয়া নিয়ে একটা বড় সমাবেশ হয়ে গেছে। অনেক দিন ধরেই অনেকগুলো রাজনৈতিক দল, বিশেষ করে বাংলাদেশ জামায়াত ইসলামী, এই দলটি পিআর পদ্ধতিতে নির্বাচন চেয়ে আসছিল। এর সাথে যুক্ত হয়েছে বাংলাদেশ ইসলামী শাসনতন্ত্র আন্দোলন বা চরমোনাই পীরের যে দল, এবং গণ অধিকার পরিষদ, এবং গতকালকের যে সমাবেশ ডেকেছে ইসলামী শাসনতন্ত্র আন্দোলন, সেখানে উপস্থিত হয়েছেন এনসিপির নেতারা। তারাও এই পদ্ধতির সাথে সম্মতি পোষণ করেছেন বা সংহতি জানিয়েছেন। পিআর পদ্ধতিতে নির্বাচন হলে বাংলাদেশে কি সমস্যা হতে পারে সেটা নিয়ে কিছু কথা বলতে চাই। প্রথমত, গতকাল যিনি এনসিপি থেকে একজন নেতা গিয়েছেন, জনাব সার্জিস আলম নারী সংসদ সদস্যর ক্ষেত্রে সরাসরি নির্বাচন চেয়ে যতটা সোচ্চার হলেন, দুঃখ লাগে, কষ্ট লাগে যে সার্জিস আলমই আবার সংসদ সদস্য নির্বাচনের জন্য তার দলের প্রধানের কাছে ধর্ণা ধরতে হবে সেই ধরনের একটা পদ্ধতির জন্য আবেদন করছেন এবং হুঙ্কার দিচ্ছেন। ব্যাপারটা হচ্ছে, আমি একটা মেয়ে দেখলাম, চেহারা দেখলাম, গুণ, চুল, অনেক কিছু দেখলাম, কথা বলা দেখলাম, দেখে বিয়ে করার জন্য সিলেক্ট করলাম, কিন্তু আমার পরিবারের পক্ষ থেকে অন্য একজনকে আসলে আমার বউ হিসেবে সিলেক্ট করে দেওয়া হলো। এটাই হচ্ছে এই পিআর পদ্ধতির সবচেয়ে বড় সমস্যা। অর্থাৎ স্থানীয় ক্ষেত্রে প্রত্যেকটা সংসদীয় আসনের যে সমস্ত মানুষেরা তাদের নিজস্ব কনস্টিটিউয়েন্সিতে ভোট দিবে, ভোট দিয়ে তাদের স্থানীয় সংসদ সদস্য নির্বাচন করার ক্ষেত্রে তাদের স্বাধীনতাটুকু থাকবে না, এবং সেক্ষেত্রে ব্যক্তিকেন্দ্রিক যে বিষয়গুলো থাকে, যে পছন্দের প্রার্থীকে আমি ভোট দিব, পছন্দের প্রার্থীর ক্ষেত্রে এই জায়গায় কোনো আর হিসাব নিকাশ থাকবে না, পুরোটা হয়ে যাবে দল কেন্দ্রিক। অর্থাৎ টোটাল একটা দল যতটুকু ভোট পাচ্ছে তার উপরে নির্ভর করে সংসদ সদস্য নির্বাচিত হবে। এবং মজার একটা ব্যাপার হচ্ছে যে এই যে পিআর পদ্ধতিতে নির্বাচন হলে আমাদের দেশে যে সমস্যাটা দাঁড়াবে, যে 1% ভোট যদি কেউ পায়, এই 1% ভোট পেয়ে দেখা যাবে যে তাদের সংসদ সদস্যরা বিভিন্ন আসনে যে সমস্ত ভোট পেয়েছে সেই ভোটের মাধ্যমে তাদের জামানত পর্যন্ত টিকবে না, কিন্তু তারপরও তাদের 1% ভোট পাওয়ার ফলে 3 জন সংসদ সদস্য বসে পড়বে। এবং এর দ্বারা যেটা হবে যে 5.5% ভোটও যদি কেউ পায়, সেক্ষেত্রে তাদের সংসদ সদস্যের সংখ্যা হবে 1.5 জন। এখন 1.5 জনকে কিভাবে যে পরিমাপ করবে জানি না, প্রয়োজনে একজনের অর্ধেক কেটে লাগাবে, আর একজন বাকি অর্ধেকের কেটে লাগিয়ে সংসদ সদস্য হিসেবে সংসদে বসাবে। এটা মানে খুবই হাস্যকর। অর্থাৎ 0.34% ভোট পেলেই একটা দল সংসদে সংসদ সদস্য দিতে পারবেন। অর্থাৎ যেই ভোট একদমই মানে কাউন্টলেস, যেটা গণনার মধ্যেই পড়বে না, সেই ভোট পেয়েও সংসদ সদস্য হওয়া সম্ভব পিআর পদ্ধতিতে। এটা খুবই দুঃখজনক। এবং একটা মজার ব্যাপার হচ্ছে, একটা দল যদি 300 আসনে, আমি আবারও বলছি, 300 আসনে যদি জয়লাভ করে, তারপরেও তার পক্ষে পুরোপুরি 300 সংসদ সদস্য দেওয়া সম্ভব নয়। কারণ একটা দল তো আর 100% ভোট পাবে না, এটাও কখনো সম্ভব নয়। একটা দল 100% ভোট পাওয়া যেভাবে সম্ভব নয়, সেভাবে একটা দলের পক্ষে 300 আসন জিতলেও 300 সংসদ সদস্য পাওয়া সম্ভব নয়। হাস্যকর, খুবই দুঃখজনক। এবং আমরা যেটা দেখি যে আমাদের দেশে যেরকম হয় যে একটা দল 5% ভোট পায়, একটা দল 10% ভোট পায়, অর্থাৎ 10% ভোট পেলেই সেই দলটা কিন্তু 30টা সংসদ সদস্য দিতে পারবে। বাট কালেকটিভলি 10% ভোট, এটা কিন্তু মানে একটা দেশের ক্ষেত্রে বা একটা যে কোনো জায়গার ক্ষেত্রে এটা কোনো ভোটই না। কিন্তু সে 10% ভোট পেয়ে একটা মানে সম্মানিত সংখ্যক 30টি সংসদ সদস্য দেওয়া সম্ভব। এটা একটা মানে সংসদ সদস্য হওয়ার একটা লিপ্সা। যারা বুঝে গেছে যে যাদের পক্ষে সংসদ সদস্য সাধারণ ভোটের মাধ্যমে পাওয়া সম্ভব নয়, জেতা সম্ভব নয়,
তারাই এই মানে লিপ্সা করে বসেছে। লিপ্সা করতেই পারে, লিপ্সা চাইতেই পারে, কিন্তু সেই লিপ্সাটা যদি অন্য কারো চাপিয়ে দেওয়া হয়, বিশেষ করে গতকালকের যে সমাবেশ, সেই সমাবেশে হিন্দু ঐক্যজোটের সাধারণ সম্পাদক বা মহাসচিব তিনি গোবিন্দচন্দ্র প্রামাণিক তিনি উপস্থিত হয়েছেন এবং তিনি একটা খুব ভয়ঙ্কর কথা বলেছেন। তিনি বলেছেন যে পিআর পদ্ধতিতে ভোট না হলে হিন্দুরা নাকি ভোট কেন্দ্রেই যাবে না। এইভাবে স্পেসিফাই করা, একটা গোষ্ঠী একটা ধর্মের মানুষকে যদি এইভাবে স্পেসিফাই করা হয়, এটা গণতন্ত্রের জন্য খুবই ভয়ঙ্কর। এই হুমকিগুলো খুবই, আমি বলবো যে ডেঞ্জারাস। এবং সেই গোবিন্দচন্দ্র প্রামাণিক, যিনি কিনা অখণ্ড ভারত চাওয়া বিজেপির একজন সমর্থক, অর্থাৎ তিনি অখণ্ড ভারত চান এবং তিনি পিআর পদ্ধতিতে ভোটও চান। এবং এর ফলে কি হয় আমরা সেটা একটু দেখি। এর ফলে কিন্তু আওয়ামী লীগের উপকার হওয়ার সম্ভাবনা আছে এবং ভারতের উপকার হওয়ার সম্ভাবনা আছে। কারা চাইছেন? যারা আওয়ামী লীগের ভোট চুরির সাথে ছিলেন, যারা আওয়ামী লীগের নির্বাচনকে বৈধতা দিয়েছেন, সেই ইসলামী শাসনতন্ত্র আন্দোলন, এই আন্দোলন করেছেন এবং এই সমাবেশ করেছেন এবং তারা এই পিআর পদ্ধতিতে ভোট চাইছেন। সহজ ব্যাপার হচ্ছে, আওয়ামী লীগ যদি ইচ্ছা করে যে তাদের যে ভোট ব্যাংক আছে, তাদের তো কিছু ভোট আছে, সেই ভোটগুলোকে তারা কোনো একটা ছোট দলকে দিবে। সেই ছোট দলের সাথে চুক্তি করে তাদেরকে সেই ভোটগুলো দিয়ে তারা পিআর পদ্ধতির ফলে সেখানে 10%, 15% ভোট পেলে, 15% ভোট পেলে 45টি সংসদ সদস্য হয় এবং আওয়ামী লীগ কিন্তু নির্বিঘ্নে তাদের ওই যে ভালো আওয়ামী লীগ, খারাপ আওয়ামী লীগের যে একটা কথা শুনেছি আমরা, কিছু ভালো আওয়ামী লীগকে আওয়ামী লীগ সংসদে ঢুকিয়ে দিতে পারে 45 জন। এটা খুবই ডেঞ্জারাস, ভেরি ডেঞ্জারাস। মানে আওয়ামী লীগের সংসদে প্রবেশের একটা রাস্তা করে দেওয়া আমি মনে করি পিআর পদ্ধতিতে ভোট চাওয়া। আর একটা ব্যাপার হচ্ছে যে এই সিস্টেমে কোনো দলই একক সংখ্যাগরিষ্ঠতা পাওয়া সম্ভব নয় এবং একক সংখ্যাগরিষ্ঠতা না পেলে যেটা হবে যে অন্য যারা দল আছে তাদের সাথে যে নেগোসিয়েশন তৈরি হবে, তখন যে একটা মানে নেগোসিয়েশনের কারণে একটা যে একটা দর কষাকষির জায়গা তৈরি হবে এবং সেই দর কষাকষি দলের মধ্যেও হবে। মানে যেহেতু একটা নেতার হাতে সংসদ সদস্য হওয়া, দলের ছোট দলগুলো এই কাজ করবে। দলের প্রধান টাকা পয়সা খেয়ে বিভিন্ন লোককে সংসদ সদস্য বানিয়ে দেবে। সো এই ডেঞ্জারাস পদ্ধতি বাংলাদেশে অ্যাপ্লাই করার কোনো সুযোগ নাই। বাংলাদেশ এই ধরনের সিস্টেমের সাথে বাংলাদেশ অ্যাডাপ্ট করবে না। এই আমি খুব স্পষ্টভাবে বলছি, এই পদ্ধতিটা যদি উচ্চকক্ষে হয়, যেহেতু উচ্চকক্ষ নিম্নকক্ষ আমাদের দুই ধরনের সংসদ, মানে দুই ধরনের কক্ষ হওয়ার একটা নতুন সংসদের প্রস্তাব এসেছে, সেক্ষেত্রে পিআর সিস্টেমটা আমি মনে করি যে উচ্চকক্ষের ক্ষেত্রে প্রয়োগ করে দেখা যেতে পারে এক্সপেরিমেন্টালি। সেটা সরাসরি নিম্নকক্ষে জনগণের ভোটে সরাসরি নির্বাচিত যে সংসদ সদস্য, সেই জায়গায় এই ধরনের একটা পদ্ধতি আমি মনে করি না যে বাংলাদেশের জন্য সুখকর কিছু বয়ে আনবে, বরঞ্চ এটা একটা সুইসাইডাল অ্যাটেম্প্ট হতে পারে। এটা একদম নেহাত ভণ্ডামি। এটা মানে জাস্ট এমপি বানানোর একটা, মানে এমপি হওয়ার একটা হাউস বলে আমার কাছে মনে হয়। এটা একদম এই পদ্ধতির বাংলাদেশে কোনো প্রয়োজন নাই, এটা একদম ফুল স্টপ।